আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। লাস্ট যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে কোন সংগঠন আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, অল ত্রিপুরা ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন, এরা হয়তো বা মিছিল টিচিং করবে। আমি সাধারণ সদস্য এই সংগঠনে। অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে, গত 23 তারিখ আমরা আপনারা জানেন মহাকরণ অভিযানে গিয়েছিলাম। তাতে আমাদের সাংবাদিক ভাই এবং দাদারা বন্ধুরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রেখেই আজকের এই সাংবাদিক সম্মেলন। আজকের এই সাংবাদিক সম্মেলনের যে মূল উদ্দেশ্য সেটা আপনারা হয়তোবা জানেন যে আমরা গত মাসের 5 তারিখ দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে একটা জাজমেন্ট দেয়। সেই সময় আমরা বলেছিলাম রাজ্য সরকার কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন এই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ব্যাখ্যা করবেন সেদিন আমরা আমাদের তরফ থেকে তার ব্যাখ্যা দেব। আপনারা অবগত আছেন এ মাসের 21 তারিখ রাজ্যের ক্যাবিনেট 10,323-এর এই সমস্যা নিয়ে একটি সিদ্ধান্ত নেয়, যার বহিঃপ্রকাশ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর হাত ধরে হয় এ মাসেরই 22 তারিখ। এ মাসের 22 তারিখ রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের এই যে কাগজ, সে কাগজ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী উনি নিজেই আমাকে দিয়েছেন। এই সিদ্ধান্ত মোতাবেক আমরা যখন এই সিদ্ধান্তটাকে স্টাডি করি সেক্ষেত্রে কতগুলো জিনিস আমরা পাই, সেগুলো আগে বলে নিই, তারপর আমাদের ব্যাখ্যাটায় আমরা যাব। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী দুটো ডিপার্টমেন্টকে ট্যাগ করে এই সিদ্ধান্তগুলোকে জানিয়েছেন। একটা হলো রাজ্যের ল ডিপার্টমেন্ট আর একটা হলো রাজ্যের ফাইন্যান্স ডিপার্টমেন্ট। রাজ্যের ল ডিপার্টমেন্ট কি বলেছেন এবং রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্ট কি বলেছেন, আলটিমেটলি যেটা এই সিদ্ধান্তমূলে বেরিয়ে এসছে, যেটা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ওই দিন বলার চেষ্টা না পাই, তাহলে আমি কোথায় যাব। তৃতীয় প্রশ্ন যেটা এসছে এই মন্ত্রিসভার সিদ্ধান্তে, যেটা আমরা যখন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রতিনিধিমূলক দেখা করতে যাই, উনি বলেছেন ফার্স্ট ফেজে হয়তোবা 2000 লোকের অ্যাডভার্টাইজমেন্ট হবে, তাতে আপনারাও বসবেন, বেকাররাও বসবে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখব 10,323-এর কতজন শিক্ষক বা শিক্ষিকা ওই জায়গার সিলেকশন পাচ্ছে। যদি দেখি সংখ্যাটা খুবই নগণ্য, সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা বন্ধ করে দেব। বন্ধ করে আমরা এনজিও না কিসের মাধ্যমে, আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্তি দেব। তাহলে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? একদিকে বলছেন গ্রুপ সি গ্রুপ ডি পদ, সে পদে বসে আমি সিলেকশন পাবো না, কারণ কি আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি, টেটে যখন এককালীন ছাড় এসেছিল রাজ্যে এই 10,323-এর মধ্যে কতজন সিলেকশন পেয়েছিল সেটা আমাদের চেয়ে আপনারা ভালো জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আবার যদি আমরা পরীক্ষার সম্মুখীন হই সেক্ষেত্রে আমরা সিলেকশন হব না, এবং এই প্রসেসটা বন্ধ করে দেওয়ার জন্যই পরিকল্পনা নেওয়া হয়েছে। আলটিমেট যেটা সরকারের উদ্দেশ্য, অনেক আগে থেকেই আপনারা পত্রপত্রিকার মাধ্যমেও বলার চেষ্টা করেছেন যে আউটসোর্সিং এর মাধ্যমে হয়তো বা 10,323 শিক্ষকদেরকে কোনো একটা ব্যবস্থাপনার করা কথা ভাবছে রাজ্য সরকার। সেটাই আজকের দিনে সত্য প্রমাণিত হচ্ছে এই ক্যাবিনেটের সিদ্ধান্তে। কারণ যেহেতু উনি বলেছেন প্রথম 2000 পোস্টের পর যদি যথেষ্ট পরিমাণ 10,323 শিক্ষক ওই পরীক্ষায় নিযুক্তি না পায়, তাহলে উনি প্রসেসটা বন্ধ করে দিয়ে ওই প্রসেসে চলে যাবেন, সেখানে আর কোনো সমস্যা থাকবে না, সবাইকে নিযুক্তি দেওয়া যাবে আউটসোর্সিং এর মাধ্যমে। আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের এই ক্যাবিনেটের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি আপনাদের মাধ্যমে। রাজ্য সরকারকে আবেদন রাখছি আপনারা আবারও ভাবুন, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা সুপ্রিম কোর্টের যে অর্ডার গত আগস্ট মাসের 5 তারিখ বেরিয়েছে,
সেই অর্ডারটাকে আমাদের জন্য ইমপ্লিমেন্ট করুন এবং 10,323-এর প্রত্যেকটি পরিবারকে বাঁচান। কিছু বক্তব্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট সম্পর্কে আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। কেননা 2014 সালে ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টটাকে যেভাবে মিস ইন্টারপ্রেট করার ফলে আজকে 462 জনকে নোটিশ করার পরিপ্রেক্ষিতেও 10,323-কে ছাঁটাই করা হয়েছে, ঠিক সেইভাবেই আমরা বিশ্বাস করি এই জাজমেন্টটাকে মিস ইন্টারপ্রেট করে আজকের দিনেও আমাদেরকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা চলছে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে এই সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টটাকে আমরা ব্যাখ্যা করব রাজ্যের মিডিয়ার কাছে, যেন রাজ্যের মিডিয়ার বন্ধুরা রাজ্যের জনগণের কাছে এই বিষয়বস্তুগুলো তুলে ধরেন কিভাবে আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। আমরা কিছু চাকরি অর্থাৎ সরকারি চাকরিতে নিযুক্তি দিতে চাইছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে। সেই ক্ষেত্রে উনি একথা বলেছেন যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের আমরা যারা রাজ্যের 10,323 শিক্ষকরা আছি এরাও রাজ্যের অন্যান্য 7.5 লক্ষ বেকারদের মতো করেই এই পরীক্ষায় বসতে পারবো। আর 10,323-এর জন্য একমাত্র যেটা ছাড় সরকার ঘোষণা করেছেন সেটা হলো বয়সের ছাড়। এর বাইরে কোনো ধরনের কোনো কিছু সিদ্ধান্ত এই রাজ্য ক্যাবিনেট নিতে পারেনি। পাশাপাশি ফিনান্স যেটাকে বলেছে সেটা হলো বছরে 2,000-এর বেশি চাকরি দেওয়া সম্ভব না, কারণ রাজ্য সরকারের আর্থিক প্রতিকূলতা আছে। কিন্তু আমরা সংখ্যাটা হলাম 8,882। সেই জায়গায় যদি অঙ্কের ক্যালকুলেশনে দেখি তাহলে অন্ততপক্ষে 4 বছর এই চাকরি দিতে সময় লেগে যাবে, যদি 4 বছর না ধরে 3 বছরও সময় লেগে যাবে, এবং কে পাবে কে পাবে না সেই বিষয়টাও কিন্তু একটা সন্দেহের মধ্যে আছে। এবং এই ক্যাবিনেট সিদ্ধান্তে কোনো সময় সীমা নির্ধারণ করা হয়নি। সে বিষয়গুলো নিয়ে আমাদের কিছু বক্তব্য আছে। যেহেতু যদি না হয় তাহলে আমি অল্টারনেটিভ এমপ্লয়মেন্টটাকে ধরে রাখতে পারবো, যদি আমি না পাই তাহলে ধরে রাখবো কোথায়? আমাদের প্রশ্নটা হলো রাজ্য সরকার যেগুলো বলছে এগুলো তো ঠিক নয়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তুমি যদি পাও চলে যাও শিক্ষকতায়, যদি না পাও তাহলে তুমি যে অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট তোমাকে অফার করেছে, প্রথম লাইনটাতেই দেখবেন গভর্নমেন্ট আমাকে অফার করেছে। ধরুন আপনারা তর্কের খাতিরে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনারা কোনো একটা চ্যানেলে কাজ করছেন, অন্য একটা চ্যানেল আপনাকে অফার দিল যে আমার চ্যানেলে তুমি কাজ করো। ওই চ্যানেলে অফার যখন দেবে তখন কি আপনাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে না? অফার দেওয়া মানেই তো আপনাকে সেই জায়গায় জয়েন করার কথাই বলা হচ্ছে। সেম জিনিসটা তো আমাদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলছে তোমাকে গভর্নমেন্ট একটা কিছু অফার করেছে গ্রুপ সি গ্রুপ ডি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে ব্যাখ্যাগুলো এখন হচ্ছে সেগুলো যে সঠিক নয় তার প্রমাণ হলো এই প্যারা 18 এডিশনাল অ্যাডভান্টেজের কথাটা বলা হয়েছে। আমরা যখন চেয়েছিলাম যে আমরা শিক্ষক হিসেবে থাকতে চাই, আমাকে ফ্যাসিলিটিসগুলো করানোর সুযোগ দেওয়া হোক, সেগুলোর ক্ষেত্রে এডিশনাল বেনিফিটের কথা বলা হয়েছে। সুতরাং এই যে ব্যাখ্যাটা এডিশনাল বেনিফিট বা অ্যাডভান্টেজের কথাটা সেটা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে প্রযোজ্য নয়। দ্বিতীয় কথাটা হলো সোলেসের ক্ষেত্রে কোনো ধরনের যোগ্যতার প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি অন্তত পক্ষে মনে করি না। যদি যোগ্যতার প্রমাণ দেওয়ার দরকার থাকতো সেক্ষেত্রে 35,000 টাকা দেওয়ার জন্য সরকার আমাকে যোগ্যতার একটা প্রমাণ দেওয়ার কথা বলতো, কিন্তু সেটা হয়নি। তৃতীয় বিষয় হলো রিটেইন করার কথাটা। তাহলে আমি রিটেইন করবো কোথায়? আমাকে তো আগে পেতে হবে। সুপ্রিম কোর্ট ধরে নিয়েছে রাজ্য সরকার আমাকে গ্রুপ সি গ্রুপ ডিতেই দিচ্ছে, সে কারণে বলেছে অফার আর অফার্ড মানে প্রিভিয়াস তার প্যারা 18-এর মধ্যে বেশ কিছু বিষয়বস্তু ছিল যেটা আমাদের চাকরি দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলেছেন। তার আগে বলে নেওয়া ভালো, সুপ্রিম কোর্টের মধ্যে আমরা যারা 10,323-এর ছিলাম তাদের বেশ কিছু কেস হয় এবং রাজ্য সরকার একটা MA বা IA করেছিল, আপনারা শুনেছেন। এ হলো MA বা IA, যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের মধ্যে ডিসমিস করা হয়েছে। পাশাপাশি আমাদের কেসের মধ্যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ করেছিল যে তুমি 10,323-এর জন্য কি ব্যবস্থাপনা করছো তা লিখিত আকারে এফিডেভিট করে জমা দাও। এই সেই এফিডেভিট যেটা রাজ্য সরকার জমা করেছিলেন সুপ্রিম কোর্টে, যার পরিপ্রেক্ষিতেই এই 18 নম্বর প্যারা।
এখন আসি আমরা 18 নম্বর প্যারা। এই 18 নম্বর প্যারাটাতে পড়তে গেলে আপনার তিনটে শব্দ পাবো, অফারিং বা অফার্ড, সোলাস, আর একটা হলো রিটেন। এই তিনটে শব্দ এই প্যারাটার মধ্যে আপনারা পাবেন। কিন্তু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী গতদিন যে ব্যাখ্যাটা দিয়েছেন, এই তিনটে শব্দের ব্যাখ্যা উনি দেননি। এই তিনটে শব্দ দিয়েই বোঝা যায় দেশের সর্বোচ্চ আদালত আমার জন্য কি বলেছে। আমি আপনাদের সাথে একটু পড়ে নিই। 18 নম্বর প্যারাটা খুব ছোট্ট। In our view, considering the fact that the very selection and appointments are found to be illegal and invalid, no other advantage can be conferred upon the concerned candidate. এই কথাটা নিয়েও রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী মুখ খুলেছেন যে no other advantage can be conferred upon the concerned candidate। উনি বলতে চেয়েছেন যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কোনো আদার অ্যাডভান্টেজ দেওয়া যাবে না বলে সুপ্রিম কোর্ট বলেছে। আমি এই বিষয়টার ক্লিয়ারিফিকেশন দিতে চাই আপনাদের কাছে। আপনারা হয়তো বা জানেন, সুপ্রিম কোর্টে যখন আমরা কেস করেছিলাম বেশ কিছু বিষয়বস্তু আমরা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরেছিলাম। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, আমরা সুপ্রিম কোর্টের কাছে চেয়েছিলাম 3 বছর আমাদের শিক্ষকতা করতে দেওয়া হোক, তারই মধ্যে আমরা আমাদের যে কোয়ালিফিকেশনগুলো ডিফিসিট আছে বর্তমান নিয়োগ নীতির মূলে বা বর্তমান টেট পরীক্ষার যে গাইডলাইন সেই মূলে, সেগুলো আমরা নিজেদের মধ্যে করে আপগ্রেড করব এবং আমরা শিক্ষকতাই থাকতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এই অ্যাডভান্টেজগুলো আর আমাদেরকে দেওয়া যাবে না বলেই এই কথাটা বলেছে। এই জায়গায় গ্রুপ সি গ্রুপ ডির কথা বলেনি। তার কারণ হলো, সেকেন্ড লাইনটা যদি আমরা পড়ি, it must be noted that the attempt on the part of the state, তার মানে এবার আসছে স্টেটের পক্ষে যে অ্যাটেম্পটা নেওয়া হয়েছে সেটার কথা। তার আগের কথাগুলো ছিল আমরা যেই পিটিশনগুলো করেছিলাম তার পরিপ্রেক্ষিতে। it must be noted that the attempt on the part of the state in offering certain alternative employment is not to degrade the teacher, but some solace is being offered even in cases where the candidate do not succeed in the selection to the post of teacher. The candidates, if they are otherwise competent and eligible, will certainly have every opportunity till 31st March 2023 to get selected for the post of teacher in the state, and by way of additional benefit, those who are unsuccessful in such attempt may retain the alternative employment. In our view, it does not amount to any degradation. এখন প্রশ্ন হলো, যখন কাউকে সোলেস দেওয়া হয় সেই ক্ষেত্রে তাকে যোগ্যতার মাপকাঠি কি, যোগ্যতা কেন প্রমাণ করতে হবে? আপনারা জানেন রাজ্য সরকার আমাদেরকে 35,000 টাকা দিয়েছিলেন, সেটাও কিন্তু সোলেস ছিল। তার জন্য কি এই 8,882 জন শিক্ষককে কোনো ধরনের প্রমাণপত্র বা কোনো পরীক্ষা দিতে হয়েছিল রাজ্য সরকারকে? যদি সেক্ষেত্রে না হয়, তাহলে এই গ্রুপ সি গ্রুপ ডির নিযুক্তির ক্ষেত্রে এই সোলেস যদি ডিক্লেয়ার করে থাকে রাজ্য সরকার, তার ক্ষেত্রে আমি কেন যোগ্যতার নিরিখে প্রমাণ দিতে যাব? প্রথম প্রশ্ন হলো সেটা। দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে লাস্ট লাইনটাতে বলা হয়েছে who are unsuccessful in such attempt may retain in the alternative employment, মানে 2023 সালের মধ্যে যদি টেট পরীক্ষায় আমি অনুত্তীর্ণ হই বা সাকসেসফুল না হই, সেক্ষেত্রে আমি রিটেইন করতে পারবো, মানে ধরে রাখতে পারবো অল্টারনেটিভ এমপ্লয়মেন্টটা। এই ক্ষেত্রে অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট বলতে আমরা ধরে নিই গ্রুপ সি গ্রুপ ডি। তাহলে আমি যদি টেট পরীক্ষা অনুত্তীর্ণ হই বা না হই, যদি হই, এরা রাজ্য সরকারকে অভিনন্দন জ্ঞাপন করবেন বলে রাস্তায় হয়তো বা মিছিল করবেন, এই ধরনের খবর আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্যের 10,323 আপামর শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে বলতে চাই, আপনারা যদি অভিনন্দন দিতে চাইছেন, কিসের ভিত্তিতে অভিনন্দন দিতে চাইছেন সেটা আগে ক্লিয়ার করুন। কারণ একদিকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন আমরা দেখা করি প্রতিনিধিমূলক, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকেও সেই দিন একটা সুযোগ করে দেয়
যে আমি যেহেতু সমস্যাটার সমাধান করতে পারছি না, আপনারা 4টি সংগঠন থেকে দুজন দুজন করে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করুন। আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি এবং সেই জায়গায় আপনাদের দাবিগুলো তুলে ধরুন। এমতো অবস্থায় দাঁড়িয়ে কোনো একটা সংগঠন এই জায়গায় যখন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার উদ্যোগে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার একটা সুযোগ পেয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে কালকে কেন এই ধরনের অভিনন্দন বার্তা ছড়ানো হচ্ছে? যে জায়গায় আমাদের দাবিটা হলো আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে কোনোভাবে মেনে দিতে চাইছি না, কারণ সুপ্রিম কোর্ট বারংবার আমাকে গ্রুপ সি এবং গ্রুপ ডি হিসাবেই অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের কথা বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি এই ধরনের সিদ্ধান্তগুলো ভুল সিদ্ধান্ত, তাই ওদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, এই সংগঠনের সম্পর্কে আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু রাজ্যের আপামর 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে বলছি, এখনও সময় আছে। ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের কাছে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি আমাদের দাবিগুলো সঠিকভাবে তুলে ধরতে পারি, সেই জায়গায় আমরা বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পক্ষে কোনো একটা ব্যবস্থাপনা করবেন। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে বলা প্রয়োজন, সেই দিন আমরা যখন প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছিলাম রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, তখন উনি রাজ্যের ল সেক্রেটারি মহোদয়কে ডেকে এনেছিলেন এবং সেই জায়গায় কথোপকথনের মূলে যেটা বেরিয়ে এসেছিল যে এই সুপ্রিম কোর্টের যে অর্ডারটা বেরিয়েছে তাতে একটু কনফিউশন রয়ে গেছে, তাতে রাজ্য সরকার এর ক্লিয়ারিফিকেশন চাইতে সুপ্রিম কোর্টের কাছে যাবেন। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী সেই ইনস্ট্রাকশনটা রাজ্যের ল সেক্রেটারি মহোদয়কে দিয়েছেন। আমরা বলেছিলাম যে আপনারা যদি সুপ্রিম কোর্টে যান, আমরাও আপনাদেরকে সাহায্য করার জন্য সুপ্রিম কোর্টে যাব, যেন রাজ্য সরকার যে উদ্যোগটা যা চেষ্টাটা নিয়েছে আমাদেরকে গ্রুপ সি গ্রুপ ডি দেওয়ার জন্য, সেই সহযোগিতাটা আমরা করব। সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টকে বলবো আমার রাজ্য সরকার আমাকে বাঁচানোর জন্য এই চেষ্টা করছে, তুমি আমাকে সুযোগ করে দাও যেন আমি এই গ্রুপ সি গ্রুপ ডি পদেই যেন সরাসরি নিযুক্ত পেতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে এই মতো অবস্থায় দাঁড়িয়ে যখন আমরা একটা ভালো দিকে অগ্রসর হচ্ছি, কোনো একটা সংগঠন বিভ্রান্ত করার চেষ্টা করছে রাজ্যের এই আপামর 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা অনুরোধ রাখবো সেই সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীরা যারা প্রত্যন্ত জায়গায় আছেন, যারা হয়তো বা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করতে পারছেন না, সাবধান হয়ে যান এই বিষয়গুলো থেকে, ঐক্যবদ্ধ থাকুন। আমরা বিশ্বাস করি ঐক্যই হলো শক্তি, আর শক্তি হলো সংগ্রামের হাতিয়ার, আর এই সংগ্রাম করেই আমরা আমাদের সঠিক জায়গায় পৌঁছে যাব। আমরা আমাদের চাকরি